আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ মিজানুর রহমান, চিফ ইন্সট্রাক্টর ইলেকট্রনিক্স, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট, রাজশাহী। গত ক্লাসে আমি ষষ্ঠ পর্ব ইলেকট্রনিক্স বিভাগের ইলেকট্রনিক মেজারমেন্ট বিষয় থেকে লো রেজিস্ট্যান্স পরিমাপ সম্পর্কে আলোচনা করেছি। আজ আমি তৃতীয় অধ্যায় থেকে মিডিয়াম ও হাই রেজিস্ট্যান্স পরিমাপ সম্পর্কে আলোচনা করব। হ্যালো অডিয়েন্স, আমার কথা কি শোনা যাচ্ছে? এখন চলো মূল আলোচনায় যাই। তাহলে দ্বিতীয় অধ্যায়ে যে জিনিসগুলো আছে সেগুলো আমরা দেখে নিই। আন্ডারস্ট্যান্ড দ্য মেজারমেন্ট অফ মিডিয়াম অ্যান্ড হাই রেজিস্ট্যান্স। List the method of measurement of medium resistance. Describe Wheatstone bridge method of measurement medium resistance. Medium. Mention the advantages of Wheatstone bridge method. Discuss the precaution in measuring medium resistance by Wheatstone bridge method. Describe the method of testing for localization of understanding cable. Describe the Murray and Varley loop test method for localization of fault cable. Describe the method of measuring of high resistance using Megger. Solve problem related to Wheatstone bridge method. মিডিয়াম রেঞ্জ অফ রেজিস্ট্যান্স 1 ওহম থেকে 0.1 ওহম পর্যন্ত মানের রেজিস্ট্যান্স মিডিয়াম রেজিস্ট্যান্স। বাস্তবে অধিকাংশ বৈদ্যুতিক যন্ত্রপাতির রেজিস্ট্যান্স এই শ্রেণীর অন্তর্ভুক্ত, তবে আমরা ইলেকট্রনিক সার্কিটে যেগুলো ব্যবহার করি সাধারণত মিডিয়াম রেঞ্জ রেজিস্ট্যান্স। হাই রেঞ্জ অফ রেজিস্ট্যান্স 0.1 মেগাওহম এবং এর বেশি মানের সকল রেজিস্ট্যান্স হাই রেজিস্ট্যান্স, যেমন ইনসুলেশন রেজিস্ট্যান্স। মেথড অফ মেজারমেন্ট অফ মিডিয়াম রেজিস্ট্যান্স। 1 নম্বর অ্যামিটার ভোল্টমিটার মেথড, 2 নম্বর সাবস্টিটিউশন মেথড, 3 নম্বর হুইটস্টোন ব্রিজ মেথড, 4 নম্বর ওহম মিটার মেথড। Wheatstone bridge method of measurement medium resistance. The Wheatstone bridge is an instrument for making comparison measurement and operates upon a null indication principle. এখানে আমরা একটা বেসিক হুইটস্টোন ব্রিজের চিত্র দেখিয়েছি। এটা মূলত একটা 4 বাহু বিশিষ্ট রেজিস্ট্যান্স, এই পি এবং কিউ আর্ম রেশিও এবং আর এবং এস আর্ম রেশিও। এখানে পি কিউ জানা এবং স্থির, আর হলো অজানা যে রেজিস্ট্যান্সকে আমরা পরিমাপ করব, আর এস হলো একটা জানা স্ট্যান্ডার্ড তবে পরিবর্তনশীল। তাহলে এই ব্রিজটা যখন ব্যালান্স হবে তখন এর ভিতর দিয়ে কোনো কারেন্ট প্রবাহ হবে না। তাহলে ব্যালান্স অবস্থায়, অর্থাৎ এটাকে ঘুরিয়ে আমরা ব্যালান্স করছি, এটা পরিমাপ করতে হবে। তাহলে ব্যালান্স অবস্থায় এর ভিতরে কোনো কারেন্ট প্রবাহ হবে না। তাহলে আমরা কি পাই? উই ক্যান রাইট I1 IP, অর্থাৎ এই I1 IP ইকুয়াল টু I2 R, অর্থাৎ I2 R এই ভোল্টেজ এবং এই ভোল্টেজ সমান, এবং I1 সমান I1 সমান I3 সমান E বাই P প্লাস কিউ। আবার I2 সমান I4 সমান E বাই R প্লাস এস, আর প্লাস এস, where E equal to EMF of battery. Combining equation 1, 2 এবং 3 and simplifying we obtain P by Q plus P সমান আর বাই আর প্লাস এস। অর্থাৎ আমরা এই 1 নম্বর সমীকরণে এই I1 এর মান বসিয়ে দিয়েছি এবং 2 নম্বর এই I2 এর মান বসিয়ে দিয়েছি, দিয়ে আমরা এখান থেকে ইতে বাদ দিয়ে আমরা ইকুয়েশনটা পাই। এখন এখানে ক্যালকুলেশন করলে যেটা পাই পি আর প্লাস কিউআর, পি আর প্লাস কিউআর সমান পি আর প্লাস পিএস।
তাহলে এখান থেকে আমরা কি পাই, কিউ আর সমান পিএস, অর্থাৎ পি আর বাদ যাবে। তাহলে এখান থেকে আর ইকুয়াল টু পি ভাগ কিউ ইন্টু এস। তাহলে এটাও জানা, এটাও জানা, এটাও জানা, এটা হলো আমাদের অজানা। তাহলে আমরা এই জানা মানগুলো বসিয়ে সহজেই আর এর মানটা পেয়ে যাব। তার মানে আমরা হুইটস্টোন ব্রিজের মাধ্যমে অজানা রেজিস্ট্যান্সের মান পেয়ে যাব। অ্যাডভান্টেজ অফ হুইটস্টোন ব্রিজ মেথড। 1 নম্বর, এ পদ্ধতি একটি নাল পদ্ধতি, সুতরাং ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্টের বেঠিকতার কারণে ভ্রম সম্পূর্ণ পরিহার করা হয়, যেহেতু গ্যালভানোমিটার শুধুমাত্র শূন্য কারেন্ট নির্দেশের জন্য ব্যবহৃত হয়। 2, যেহেতু স্থিতি উৎস ইএমএফ হতে মুক্ত, সেহেতু উৎসের ইএমএফ এর উঠানামার কারণে পরিমাপকৃত ভুল সম্পূর্ণভাবে পরিহার করা যায়। আধুনিক হুইটস্টোন ব্রিজের মাধ্যমে মিডিয়াম রেজিস্ট্যান্স পরিমাপের পাশাপাশি লো ও হাই রেজিস্ট্যান্স পরিমাপ করা যায়। Precaution in measuring medium resistance by Wheatstone bridge method. The following are the errors in the Wheatstone bridge. Number 1, the difference between the true and the mark value of 3 resistances can cause the error in measurement. The galvanometer is less sensitive, thus inaccuracy occurs in the balance point. The resistance of bridge changes because of the self-heating, which generates an error. Thermal EMF cause serious trouble in measurement of low value resistance. The personal error occur in galvanometer by taking the reading or by finding the null point. তাহলে আমরা উপরে ত্রুটিগুলো সাধারণত দেখতে পাবো। তাহলে এই ত্রুটিগুলোকে দূর করার জন্য আমাদের যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার, দ্য অ্যাবভ মেনশন এরর ক্যান বি রিডিউস বাই ইউজিং বেস্ট কোয়ালিটিস রেজিস্টর অ্যান্ড গ্যালভানোমিটার। দ্য এরর বিকজ অফ সেলফ হিটিং অফ রেজিস্ট্যান্স ক্যান মিনিমাইজ বাই মেজারিং দ্য রেজিস্ট্যান্স উইথিন শর্ট টাইম। দ্য থার্মাল ইফেক্ট ক্যান অলসো বি রিডিউস বাই কানেক্টিং রিভার্সিং সুইচ বিটুইন ব্যাটারি অ্যান্ড ব্রিজ। এছাড়াও আমরা যে সার্কিটের যে কানেকশনগুলো আছে সেগুলো অবশ্যই শক্ত করে লাগাতে হবে। ইনস্ট্রুমেন্ট শুড বি হ্যান্ডেড কেয়ারফুলি। মেথড অফ টেস্টিং ফর লোকালাইজেশন অফ আন্ডারগ্রাউন্ড কেবল ফল্ট। আন্ডারগ্রাউন্ড ফল্ট কেবলের যে ফল্টগুলো সাধারণত দেখা যায় সেগুলো হলো ওপেন সার্কিট ফল্ট, শর্ট সার্কিট ফল্ট, আর্থ ফল্ট। 2 of popular technique are Murray and Barley loop test for locating fault in underground cable. Other popular technique for locating fault in underground cable is cable thumping, TDR, high voltage radar method. লোকেটিং গ্রাউন্ড ফল্ট বাই মারি লুপ টেস্ট। মারি লুপ টেস্টের মাধ্যমে কীভাবে গ্রাউন্ড ফল্ট লোকেশন নির্ণয় করা যায় তা আমরা এখানে দেখিয়েছি। এখানে হলো গ্রাউন্ড ফল্ট, এটা হলো সাউন্ড কেবল, এটা হলো ফল্টি কেবল। এখানে হুইটস্টোন ব্রিজের দুটো আর্ম রেশিও পি কিউ, এ দুটো মান জানা এবং পরিবর্তনশীল, এ দুটোকে অ্যাডজাস্ট করে আমাদের ব্রিজটাকে ব্যালেন্স করা হয়। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখতেছি, ফল্ট থেকে অর্থাৎ টেস্টিং প্রান্ত থেকে ফল্ট গ্রাউন্ড ফল্ট পর্যন্ত রেজিস্ট্যান্স 100 ওহম এবং সাউন্ড কেবল আর আর্থ পর্যন্ত রেজিস্ট্যান্স আর। এখানে ফল্ট কেবল এবং একটা সাউন্ড কেবল একটা লো রেজিস্ট্যান্স দ্বারা শর্ট করে দেওয়া হয়। তাহলে ব্রিজটা যখন সাম্যাবস্থা বা ব্যালেন্স হবে তখন আমরা ব্রিজ ব্যালেন্সের শর্ত অনুযায়ী বিপরীত বাহুদ্বয়ের গুণফল অর্থাৎ বিপরীত বাহুদের রেজিস্ট্যান্সের মানের গুণফল সমান হবে। তাহলে পি বিপরীত বাহু এক্স, তাহলে পি এক্স ইকুয়াল টু
আর বিপরীত বাহু কিউ, পি এক্স ইকুয়াল টু আর কিউ আর পি বাই কিউ আর বাই এক্স। এখন আমরা যোজন করি, তাহলে পি প্লাস কিউ বাই কিউ আর প্লাস এক্স বাই এক্স। তাহলে এক্ষেত্রে আমরা এক্স সমান পাই, এক্সটা যদি এদিকে নিয়ে যাই তাহলে কি আসে, কিউ ইন্টু আর প্লাস এক্স বাই পি প্লাস কিউ। এখন যদি ধরি যে টেস্টিং প্রান্ত থেকে ফল্টের দূরত্ব হলো এল এক্স এবং সাউন্ড কেবলের একটা সাউন্ড কেবলের দূরত্ব হলো এল, আর প্রতি একক দৈর্ঘ্যের তারের রেজিস্ট্যান্স, তাহলে আমরা কি পাবো, আর এক্স সমান কি পাবো এবং এক্স সমান কি পাবো দেখি। তাহলে আমরা এক্স সমান পাবো এল এক্স আর এবং আর প্লাস এক্স হল টু এল আর। আমরা মান বসাই দিলাম আগের সমীকরণে, বসাই দিলে এখান থেকে আমার আর বাদ যাবে, যেহেতু এল এক্স টু এল কিউ ভাগ পি প্লাস কিউ। অর্থাৎ এই সমীকরণে আমাদের এল জানা, পি জানা, কিউ জানা, তাহলে এই জানা মানগুলো দিয়ে সহজেই আমরা ফল্ট কোথায় হয়েছে নির্ণয় করতে পারি। লোকেটিং শর্ট সার্কিট ফল্ট বাই মারি-লুক টেস্ট। তাহলে এর আগে আমরা দেখালাম গ্রাউন্ড ফল্ট, আর এখন হলো শর্ট সার্কিট ফল্ট। তাহলে দুটো তারের মধ্যে যেমন শর্ট হবে, চিত্রটা প্রায় একই রকম। এখানে একটি সাউন্ড কেবল এবং ফল্টি কেবলের মধ্যে একটাকে শর্ট করে দেওয়া হয় লো মানে রেজিস্ট্যান্স দ্বারা। এক্ষেত্রেও আমরা ব্যাটারিটা লাগাবো আরেকটা যে ফল্ট কেবল আছে তার সাথে। ব্রিজ আর্ম রেশিও হলো পি কিউ, এখানে এক্স ওহম এবং এখান থেকে শুরু করে এ হলো আর ওহম। তাহলে ব্রিজটা যখন ব্যালান্স হবে তখন আমরা পাই বিপরীত বাহুদ্বয়ের গুণফল, অর্থাৎ আগের মতোই পি এক্স ইকুয়াল টু আর কিউ, এখান থেকে পি বাই কিউ আর বাই এক্স, এখান থেকে আমরা যোজন করে নেব পি প্লাস কিউ আর প্লাস এক্স কিউ এক্স। তাহলে এক্স ইকুয়াল টু কিউ ইন্টু আর প্লাস এক্স ভাগ পি প্লাস কিউ। তাহলে ধরি আগের মতোই এল এক্স ইকুয়াল টু টেস্টিং প্রান্ততে ফল্টের দূরত্ব, এল হলো প্রতি তারের দৈর্ঘ্য, অর্থাৎ ফল্টি এবং সাউন্ড কেবলের প্রত্যেকটা দৈর্ঘ্য হলো এল। তাহলে প্রতি একক দৈর্ঘ্যে তারের রেজিস্ট্যান্স আর। তাহলে আমরা কি পাবো, এক্স সমান এল এক্স আর এবং আর প্লাস এক্স ইকুয়াল টু টু এল আর। এই মান যদি আমরা বসাই দিই তাহলে আমরা সর্বশেষ পাই এল এক্স ইকুয়াল টু টু এল কিউ পি প্লাস কিউ, অর্থাৎ আমাদের জানা মান পি কিউ। এখান থেকে সহজে আমরা কত দূরে ফল্ট হয়েছে আমরা নির্ণয় করতে পারি। তবে শর্ত আছে এই দুই সিস্টেমের মধ্যে, সেটা হলো যদি তার দুটি একই রূপ হয় এবং একই প্রস্থের হয় তাহলে এই শর্তগুলো প্রযোজ্য, আদারওয়াইজ এই শর্ত প্রযোজ্য নয়। লোকেটিং গ্রাউন্ড ফল্ট বাই ভার্লি-লুক টেস্ট। তাহলে এখানে আমরা ভার্লি-লুক টেস্ট দেখিয়েছি। পার্থক্যটা হলো যে এখানে অতিরিক্ত একটা রেজিস্ট্যান্স ভেরিয়েবল যেটা জানা, এখানে পি কিউকে স্থির রাখা হয়, এই ভেরিয়েবলকে চেঞ্জ করে ব্রিজটাকে ব্যালেন্স করা হয়। আরও একটা অপশন সেটা হলো সুইচ রাখা হয়েছে দুটো পজিশনে, এসপি ডিপি সুইচ, একবার 1 নম্বর পজিশনে একবার 2 নম্বর পজিশনে রাখা হবে, রাখে ব্রিজটাকে ব্যালেন্স অবস্থায় আমরা পরিমাপ করব। তার প্রথম কে কে 1 নম্বর পজিশনে রেখে ব্যালেন্স অবস্থায় আমরা পাই পি এস ওয়ান, অর্থাৎ এক্ষেত্রে যে এস এর মান সেটা হলো এস ওয়ান সমান হলো কিউ ইন্টু আর প্লাস এক্স। এটাকে সমাধান করলে পি বাই আর প্লাস এক্স সমান কিউ বাই এস ওয়ান। তাহলে আমরা পাই আর প্লাস এক্স ইকুয়াল টু পি এস ওয়ান বাই কিউ, অর্থাৎ আমরা এই সমীকরণ থেকে আর প্লাস এক্স এর মান, অর্থাৎ এই ক্ষেত্রে শুরু করে এই পর্যন্ত টোটাল রেজিস্ট্যান্স কত হবে সেটা আমরা এই জানা মান থেকে বের করতে পারি। এবার সুইচটাকে 2 নম্বর পজিশনে যদি রাখা হয় তাহলে আমরা কি পাই পি ইন্টু এস টু প্লাস এক্স। তাহলে পি ইন্টু এস টু, অর্থাৎ সুইচটা যখন এখানে আসবে তখন আর্মটা চলে যাবে এই জায়গায়, তার মানে কি এর বিপরীত বাহু এস প্লাস এক্স আর এর বিপরীত বাহু কিউ। তাহলে এটাকে সমাধান করলে আমরা যেটা পাবো যে পি প্লাস কিউ বাই কিউ সমান
আর প্লাস এক্স প্লাস এস টু বাই এস টু প্লাস এক্স, অর্থাৎ আমরা এই সমীকরণকে যোজন করেছি, করার পর এটাকে আমরা এখন আড়াআড়ি গুণ করেছি, করলে পি প্লাস কিউ ইন্টু এস টু প্লাস এক্স সমান আর এক্স প্লাস এক্স প্লাস এস টু কিউ আসবে। এখন এখান থেকে আমরা এস টু প্লাস এক্স সমান সমান লিখবো, এটা উপরে রেখে দিয়েছি, আর এখানে পি প্লাস কিউ নিচে এসছে। তাহলে আমরা এক্স সমান কী পাবো, তাহলে এস টু এর সাথে বিয়োগ হবে, হলে আমরা কী পাবো, কিউ ইন্টু আর প্লাস এক্স প্লাস কিউ এস টু মাইনাস পি এস টু মাইনাস কিউ এস টু, তাহলে নিচে পি প্লাস কিউ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিউ এস প্লাস মাইনাস আছে, বাদ যাবে, যাই আমরা দেখি কি আসে। তাহলে এক্স সমান কিউ ইন্টু আর প্লাস এক্স মাইনাস পি এস টু বাই কিউ প্লাস পি। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, ওই যে 1 নম্বর সমীকরণ আমরা আর প্লাস এক্স এর মান এখানে বসাই দিয়েছি, আর এখানে যা আছে তাই, এটাকে যদি আমরা কেটে যায় কি থাকে, পি ইন্টু এস মাইনাস এস ওয়ান মাইনাস এস টু পি প্লাস কিউ। তাহলে এক্ষেত্রে আমরা কি পাবো, রেজিস্ট্যান্সের মান এক্স পাবো। তাহলে আগে আমরা আর প্লাস এক্স আর এখানে এক্স এর মান পেয়েছি। এখন ধরি মিটার প্রান্ত থেকে ফল্ট স্থানে কেবলের দূরত্ব এল এক্স আর একক দূরত্বে কেবলের রেজিস্ট্যান্স আর, তাহলে আমরা কি পাবো, এল এক্স আর ইকাল টু এক্স, তাহলে এখানে পাবো এল এক্স এল টু এক্স বাই আর। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাউন্ড কেবলের, অর্থাৎ যে কেবলগুলো ব্যবহার করছে তাদের দৈর্ঘ্য না জানলেও আমরা সহজেই ফল্টের দূরত্ব নির্ণয় করতে পারবো। লোকেটিং শর্ট সার্কিট ফল্ট বাই ভার্লি লুপ টেস্ট। তাহলে আগের মতোই আমরা কি করব, শর্ট সার্কিট, অর্থাৎ আগে গ্রাউন্ড ছিল, এখন দুই কেবলের মধ্যে শর্ট সার্কিট হয়েছে। তাহলে আগের মতোই এখানেও এস থাকবে, সুইচ কে থাকবে, পজিশন 1 পজিশন 2, পজিশন 2টা হবে দ্বিতীয় ফল্ট কেবলের সাথে। তাহলে এক্ষেত্রে আমরা পাই এই আর এর মান হলো এই সাউন্ড কেবল থেকে শুরু করে শর্ট পর্যন্ত, অর্থাৎ এটাকে একটা লো মানের রেজিস্ট্যান্স দ্বারা শর্ট সার্কিট করে দেওয়া হয়। তাহলে এখন এক্ষেত্রে প্রথমটা সুইচটি যদি আমরা 1 নম্বর পজিশন রাখি, তাহলে আমরা পাবো পি এস ওয়ান সমান কিউ আর প্লাস এক্স और পি বাই আর প্লাস এক্স সমান কিউ ভাগ এস ওয়ান। তাহলে আর প্লাস এক্স ইকুয়াল টু পি এস ওয়ান বাই কিউ 1 নম্বর সমান আগের মতোই পেয়েছি। এখন সুইচটাকে যদি 2 নম্বর পজিশন রাখা হয়, তাহলে আমরা কি পাবো, সুইচটা এবার 2 নম্বরে। তাহলে এবার ব্রিজের বাহু এখান থেকে এখানে একটা আর এইখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা, তাহলে পির সাথে গুণ হবে এস টু প্লাস এক্স এবং আর এর সাথে গুণ হবে কিউ। তাহলে এক্ষেত্রে আমরা সেটাই লিখেছি, তাহলে পি ভাগ কিউ আসলো আর ভাগ এস টু প্লাস এক্স। তাহলে পি প্লাস কিউ অর্থাৎ যোজন করেছি, নিচেরটা উপরের সাথে যোগ করেছি, তাই এখানেও যোগ করেছি যোজন। তাহলে এটাকে যদি আড়াআড়ি গুণ করি, তাহলে পি প্লাস কিউ ইন্টু এস টু প্লাস এক্স সমান আর প্লাস এক্স প্লাস এস টু কিউ। এটাকে সমাধান করলে আমরা পাই এক্স ইকুয়াল টু কিউ ইন্টু আর প্লাস এক্স প্লাস কিউ এস টু বিয়োগ পি এস টু বিয়োগ কিউ এস টু, এটা সমান বিপরীত চিহ্ন, নিচে পি প্লাস কিউ তার হর। তাহলে এখানে বাদ দিয়ে আমরা সহজ ক্যালকুলেশনে আসলো এক্স ইকুয়াল টু সর্বশেষ পি ইন্টু, এখানে আমরা পি আর প্লাস এক্স এর মান ওই 1 নম্বর সমীকরণে বসিয়ে দিয়েছি, দিয়ে আসলো এস ওয়ান বিয়োগ এস টু ভাগ পি প্লাস কিউ। তাহলে এক্ষেত্রেও আমরা কি পাই, এল এক্স হচ্ছে মিটার প্রান্ত থেকে ফল্ট স্থানে কেবলের দূরত্ব, আর একক দূরত্বে কেবলের রেজিস্ট্যান্স। তাহলে আমরা পাই এল এক্স আর ইকুয়াল টু এক্স, তাহলে এল এক্স ইকুয়াল টু এক্স ভাগ আর। তাহলে আমরা শর্ট সার্কিট ফল্ট এবং গ্রাউন্ড ফল্ট সহজে আমরা ভার্লি লুপ টেস্টের সাহায্যে নির্ণয় করতে পারি। এখন আমরা দেখি একটা মেগারের সাহায্যে কিভাবে আমরা হাই ভোল্টেজ পরিমাপ করতে পারবো সেটা। তাহলে এখানে মেগারের একটা চিত্র দেখানো আছে বেসিক প্রিন্সিপাল বোঝানোর জন্য। তাহলে এখানে একটা হস্তচালিত বা হ্যান্ড ড্রাইভেন জেনারেটর থাকে, যার সাহায্যে ভোল্টেজ তৈরি করা হয়। এই যে ভোল্টেজ তার দরুন কারেন্টটা যাবে কার গতিতে, আর এর ভিতর দিয়ে এবং ই এল এর ভিতর দিয়ে এদিকে আসবে, অর্থাৎ আমরা অজানা রেজিস্ট্যান্সটা এখানে যোগ করবো, অর্থাৎ দুটো পথে ভাগ হয়ে যায়। অর্থাৎ মেগারে দুটি কয়েল
প্রেসার কয়েল বা কন্ট্রোল কয়েল, অপরটি কারেন্ট কয়েল বা ডিপ্লিক্টিং কয়েল এ। তাহলে মেগারের ক্ষেত্রে আমরা প্রেসার কয়েলকে দুটো ভাগে ভাগ করি। এই কয়েল দুটো থাকে, একটা হলো প্রেসার কয়েল, একটা হলো কন্ট্রোল কয়েল। হ্যাঁ, প্রেসার কয়েল যাই কন্ট্রোল কয়েল বলা হয়, কারেন্ট কয়েল আর ডিপ্লেক্টিং কয়েল। একটাকে এ বলা হয়েছে আর একটাকে বি বলা হয়েছে, অর্থাৎ বি এবং এ। এই দুটোকে পরস্পর 90 ডিগ্রি কোণে স্থাপন করা হয়। হ্যান্ড ড্রাইভেন জেনারেটরের সাথে ফিক্সড রেজিস্টর আর সংযুক্ত প্রেসার কয়েল এবং পরিমাপকৃত রেজিস্ট্যান্স আর এম ও কারেন্ট নিয়ন্ত্রক রেজিস্টর আর সিরিজে যুক্ত কারেন্ট কয়েল প্যারালালে সংযুক্ত থাকে, অর্থাৎ এই কয়েল এবং এই কয়েল 90 ডিগ্রি থাকবে, এই দুটো পরস্পর প্যারালালে সংযুক্ত থাকে। পরিমাপকৃত রেজিস্টর আর এম টেস্টিং টার্মিনাল ই এবং এল এর সাথে যুক্ত করা হয়। তার মানে এখান থেকে এই ই এবং এল এর মধ্যে অজানা অর্থাৎ যে রেজিস্ট্যান্স পরিমাপ সেটা যুক্ত করা হয়, এবং আর অর্থাৎ এখান থেকে যে কারেন্ট আসে দুটো, একটা হলো প্রেসার কয়েল দিয়ে যায় আর একটা হলো এই কারেন্ট কয়েল দিয়ে যায়। এই কারেন্ট কয়েলের সাথে একটা অল্প মানের আর ড্যাশ রেজিস্ট্যান্স দেওয়া হয় যাতে করে কারেন্টটা লিমিটের মধ্যে থাকে। তাহলে এই দুটো মিলিত ক্রিয়ার ফলেই কিন্তু আমাদের এই ডিপ্লেকশন কাটাটা যাবে। তবে এটা ডিপ্লেকশন ক্রিয়াটা হবে একটা আরেকটার বিপরীত, অর্থাৎ এটা ক্লকওয়াইজ গেলে এটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ। আর এদের রেফারেন্স এখান থেকে এটা যত ডিগ্রি যাবে সেভাবে স্কেলটাকে দাগ, এখানে 0 এখানে ইনফিনিটি স্কেল দাগ কাটে, এটা হলো পয়েন্টার। যখন জেনারেটর দিয়ে ভোল্টেজ উৎপন্ন করা হয় তখন প্রেসার কয়েল I1 কারেন্ট এবং কারেন্ট কয়েল I2 কারেন্ট প্রবাহিত হয়, অর্থাৎ প্রেসার কয়েল দিয়ে I1 আর কারেন্ট কয়েল দিয়ে I2। কয়েল দুটিতে বিপরীতমুখী টর্ক উৎপন্ন হয়। তাহলে পয়েন্টার নির্দিষ্ট অবস্থানে টর্ক দুটি সমান হয়, অর্থাৎ পয়েন্টার একটা নির্দিষ্ট অবস্থান করবে যখন টর্ক দুটো সমান হবে। সাম্য অবস্থায় আমরা পাবো I cos থিটা সমান I2 cos 90 ডিগ্রি, থিটা সমান I2 sin থিটা। তাহলে এক্ষেত্রে আমরা পাই tan থিটা সমান I1 ভাগ I2 সমান, এখানে মান যদি বসাই দিই যেহেতু ভোল্টেজ একই কেটে যায় আসবে RM প্লাস R ড্যাশ ভাগ R, এটা সমান সমান প্রায় RM ভাগ R লেখা যায়, কারণ RM এর মান R ড্যাশের চেয়ে বেশি, অর্থাৎ এখানে যে রেজিস্ট্যান্স যুক্ত রয়েছে তার মান এর থেকে বেশি। তাহলে বাস্তবে আমরা কি পাই, থিটা ইকুয়াল টু RM ভাগ R, অর্থাৎ এটা যদি ফিক্স এই মানের উপর ভিত্তি করে এই অ্যাঙ্গেলটা হবে। তাহলে ধরি ই এবং এল প্রান্তদ্বয় পরস্পর ওপেন, এটা আর এটা ধরে নিলাম ওপেন। এই অবস্থায় জেনারেটর দিয়ে উৎপন্ন ভোল্টেজের দরুন বি কয়েলের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, বি কয়েলের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, কিন্তু এ কয়েলের ভিতর দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। তাহলে উৎপন্ন টর্কের ফলে পয়েন্টারটি স্কেলের অসীম দাগে স্থির থাকবে। তার মানে এটা যখন খোলা থাকবে তখন এই পয়েন্টারটা এই জায়গায় স্থির থাকবে, শুধুমাত্র এর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। ধরি ই এবং এল প্রান্ত শর্ট সার্কিট, এই অবস্থায় জেনারেটর দিয়ে উৎপন্ন ভোল্টেজের দরুন এ কয়েলের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, কিন্তু বি কয়েলের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে না। অর্থাৎ এবার এটা যদি আমি শর্ট করে দিই তাহলে এর ভিতরে কোনো কারেন্ট যাবে, সমস্ত কারেন্ট এর ভিতর দিয়ে আসবে। উৎপন্ন টর্কের ফলে পয়েন্টারটি স্কেলের শূন্য দাগে স্থির থাকবে, অর্থাৎ পরিমাপকৃত রেজিস্ট্যান্সের মান শূন্য নির্দেশ করবে। তাহলে মিটারটি পরিমাপকৃত রেজিস্ট্যান্সের মানের উপর ভিত্তি করে পয়েন্টার রেজিস্টার বা রেজিস্ট্যান্স পার্ট প্রদান করে। তার মানে আমাদের এখানে যেভাবে রেজিস্ট্যান্স সংযুক্ত করব সেই মান অনুযায়ী এই পয়েন্টারটা মানে রিডিং দেখাবে। যদি বেশি রেজিস্ট্যান্স হয় ইনফিনিটির দিকে, আর যদি কম মানের রেজিস্ট্যান্স হয় তাহলে ইনফিনিটি থেকে 0-র দিকে আসবে। তাহলে এভাবে আমরা সহজেই মেগারের সাহায্যে হাই রেজিস্ট্যান্স পরিমাপ করতে পারি। তাহলে লিকেজ রোধের জন্য গার্ড রিং, অর্থাৎ আমরা গার্ড রিং একটা বসাই। স্যাঁতসেঁতে এবং ধুলাবালিযুক্ত পরিবেশে যখন মেগার ব্যবহার করা হয় তখন ইনস্ট্রুমেন্টের বহির্ভাগে জমাকৃত ধূলিকণার মধ্য দিয়ে লিকেজ পথ গঠিত হয়, ফলে আর্থ লিকেজ কারেন্ট প্রবাহিত হতে পারে যা ডিপ্লেক্টিং কয়েলে প্রবেশ করে, ফলে বিক্ষেপ বাধাগ্রস্ত হয় এবং ভুল পাঠ দেয়। এই পরিস্থিতি এড়ানোর জন্য লাইন প্রান্তের চতুর্দিকে একটি ধাতব গার্ড রিং দেওয়া হয় যা জেনারেটরের নেগেটিভ প্রান্তের সাথে সরাসরি যুক্ত থাকে। যদি কোনো কারেন্ট লিকেজ হয় তবে লাইন প্রান্ত দিয়ে না গিয়ে গার্ড রিংয়ের সাহায্যে সরাসরি জেনারেটরে ফিরে যাবে এবং ইনস্ট্রুমেন্টের বিক্ষেপ বাধাগ্রস্তহীন থাকবে।
অর্থাৎ যে আমরা লিকেজ কারেন্টে সেটা গার্ড রিং দিয়ে চলে যাবে, কোনো এরর আসবে না। তাহলে এতক্ষণ আমরা আলোচনা করলাম কিভাবে মিডিয়াম রেজিস্ট্যান্স এবং হাই রেজিস্ট্যান্স পরিমাপ করা যায় সে সম্পর্কে আমরা আলোচনা করলাম, এবং হুইটস্টোন ব্রিজের যে শর্তগুলো সেই শর্তগুলো কি ব্যালেন্স অবস্থায়, হাই রেজিস্ট্যান্স কীভাবে মাপা যায় মেগারের সাহায্যে। এখন আমরা বাড়ির কাজ কিছু লিখে নেই। মিডিয়াম রেজিস্ট্যান্স পরিমাপ পদ্ধতিগুলো কি কি? চিত্রসহ হুইটস্টোন ব্রিজ পদ্ধতি মিডিয়াম রেজিস্ট্যান্স পরিমাপ কৌশল বর্ণনা করো। ব্রিজ ব্যালেন্সের শর্ত কি? হুইটস্টোন ব্রিজের সুবিধা লেখো। হুইটস্টোন ব্রিজ পদ্ধতি মিডিয়াম রেজিস্ট্যান্স পরিমাপে সাবধানতাগুলো লেখো। মেগার কি? মারিলুক টেস্টের সাহায্যে গ্রাউন্ড ফল্ট নির্ণয়ের পদ্ধতি চিত্রসহ বর্ণনা করো। মেগারের সাহায্যে হাই রেজিস্ট্যান্স পরিমাপ পদ্ধতি চিত্রসহ বর্ণনা করো। একটি নির্দিষ্ট ব্রিজের বাহুগুলোর রেশিও 100:1, স্ট্যান্ডার্ড রেজিস্ট্যান্স 25 ওহম হলে অজানা রেজিস্ট্যান্সের মান কত? অর্থাৎ হুইটস্টোন ব্রিজের একটা সমস্যা। ভার্লি লুক টেস্টের সাহায্যে একটি শর্ট ফল্টের অবস্থান নির্ণয় করা হলো। রেশিও আর্ম টেস্ট সেট করা হয়েছে P=5 এবং Q=10 ওহম। সুইচ কে যখন 1 নম্বর অবস্থানে থাকে তখন পরিবর্তনশীল রেজিস্ট্যান্স S=16 ওহম এবং 2 নম্বর অবস্থানে S=7 ওহম হয়। তাহলে প্রতিটি কেবলের দৈর্ঘ্য এবং টেস্টিং প্রান্ত হতে ফল্টের দূরত্ব নির্ণয় করো। তাহলে আমরা নেক্সট ক্লাসে দেখে আসবো 4 নম্বর অধ্যায়, আন্ডারস্ট্যান্ড দ্য ফিচার অফ ইম্পিডেন্স ব্রিজ। তাহলে আমরা আলোচনা করলাম এখানে হুইটস্টোন ব্রিজ, আর আমরা আগামী ক্লাসে আলোচনা করব ইম্পিডেন্স ব্রিজ। তোমরা বাসা থেকে পড়ে আসো, তাহলে ক্লাসটা বুঝতে সুবিধা হবে। সরাসরি ক্লাস দেখার জন্য লিঙ্ক www.facebook.com/skills.gov.bd। ক্লাসসমূহ পুনরায় দেখতে ভিজিট করুন জাতীয় দক্ষতা বাতায়নে কারিগরি শিক্ষা অধিদপ্তরের পেজ www.skills.gov.bd/DTA। তাহলে আজকের আমরা এই পর্যন্তই শেষ করলাম। ধন্যবাদ।